সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে ভারত। এরপর জানাবো ফাঁসি দিলে দিন, এমন মন্তব্যই করছে এক ধর্ষণ মামলার আসামি। আর সর্বশেষ জানাবো প্রায় কোটি টাকা সহ শিক্ষার্থীদের হাতে আটক 3 ব্যক্তি। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে এগুলোর বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে বলতে চাই, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, বেল আইকনটিও বাজিয়ে রাখতে পারেন। কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ভারত। গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করেন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ জুড়ে মানুষকে বিজয় উদযাপন করতে দেখা গেছে। অন্যদিকে প্রতিবেশী ভারত এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। দেশটিতে তাকে নিয়ে এক প্রকার শঙ্কা তৈরি হয়েছে। দেশটি প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা ও ইসলামপন্থী বিকল্পগুলোকে বাতিল করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এতে আঞ্চলিক শক্তির জন্য একটি কূটনৈতিক দ্বিধা তৈরি হয়েছে। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা গত সোমবার শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র নয়াদিল্লিতে পালিয়ে যান। সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে বলেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানানোর তৎপর ছিল। বেইজিং বলেছে তারা সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়। ঢাকায় শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় আসার পর পুরনো সরকারের প্রতি ভারতের সমর্থন এখন তাদের জন্য বিপর্যয়কর বলে প্রমাণিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেন, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পক্ষে রয়েছে। ভারত সরকার একেবারেই ঢাকায় পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল যে তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প পায়নি। বাংলাদেশকে প্রায় সম্পূর্ণভাবে ভারত ঘিরে রেখেছে এবং 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে বিভক্ত হওয়ার অনেক আগে থেকেই গভীরভাবে তাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। যদিও ভারতের 140 কোটি জনসংখ্যা এবং বিশাল অর্থনীতি বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার তুলনায় আধিপত্য বিস্তার করে। শেখ হাসিনা চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিল। ভারত ও চীন বিশ্বের 2টি সর্বাধিক জনবহুল দেশ। দক্ষিণ এশিয়া জুড়ে কৌশলগত প্রভাবের জন্য তীব্র প্রতিযোগিতা করছে তারা, যার মধ্যে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপও অন্তর্ভুক্ত। বেইজিং এর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখে নয়াদিল্লির সমর্থন থেকে উপকৃত হয়ে হাসিনা একটি সূক্ষ্ম ভারসাম্য বজায়ের কাজ করছে। নয়াদিল্লি ও শেখ হাসিনা উভয়ই কিছু সাধারণ হুমকির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেগুলো হাসিনা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন। তিনি নিষ্ঠুর শক্তি দিয়ে এগুলো দমন করেছেন, যার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্ভুক্ত। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালনা মাইকেল কুগেলান বলেছেন, ভারত চিন্তা করছে হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প কোনো ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি ও তার মিত্ররা বিপজ্জনক ইসলামিক শক্তি, তা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি কয়েক মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন চান। বিএনপিও ফের ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে। তারা এই সপ্তাহে ঢাকায় একটি বিশাল সমাবেশের আয়োজন করতে পারে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পরপরই কিছু হিন্দু মালিকানাধীন ব্যবসা ও বাড়ি হামলা চালানো হয়, যাদের অনেকেই মুসলিম প্রধান বাংলাদেশের কিছু মানুষের কাছে হাসিনার সমর্থক হিসেবে বিবেচিত ছিলেন। এই সপ্তাহে শত শত বাংলাদেশিকে ভারতের সীমান্তে যেতে দেখা গেছে। তারা দেশটিতে প্রবেশের আবেদন জানিয়েছেন। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদী বৃহস্পতিবার বলেছেন তিনি হিন্দু ও অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা করছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া দিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বলেছিলেন, হাসিনা খুব স্বল্প নোটিশে ভারতে উড়ে এসেছেন। ভারতীয় গণমাধ্যমের মতে ট্রানজিটে অল্প সময়ের জন্য থাকার ইচ্ছে ছিল তার, কিন্তু ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা তার ভেস্তে যায় যখন লন্ডন হাসিনার শাসনামলের শেষ সপ্তাহে বিক্ষোভে প্রাণঘাতী দমন অভিযানের জন্য সম্পূর্ণ ও স্বাধীনভাবে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত করার আহ্বান জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র অতীতে হাসিনার অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেছে এবং তাকে ইসলামী চরমপন্থার বিরুদ্ধে লড়াই সহ কিছু
অগ্রাধিকারমূলক বিষয়ে অংশীদার হিসেবে দেখেছে। তবে সম্প্রতি ওয়াশিংটন গণতন্ত্র নিয়ে উদ্বেগের কারণে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এখন কতদিন ভারতে থাকবেন বা তিনি কোথায় যেতে পারেন তা স্পষ্ট নয়। নয়াদিল্লির কাছে সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকে তাকে একটি গোপন সেফ হাউসে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে কথা বলেননি। তার মেয়ে সাইমা ওয়াজেদ জানিয়েছে, মাকে দেখতে না পেয়ে তিনি মর্মাহত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান সাইমা ওয়াজেদ এক্সে একটি মুছে ফেলা পোস্টে বলেছিলেন, যতটা আমি মাকে দেখতে চাই ততটা আমি তার অবস্থানকে কোনোভাবেই বিপন্ন করতে চাই না। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকাকে বলেছেন, তার মা এখনো রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভারতীয় গণমাধ্যম এখন দেশটির সামনে থাকা প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করছে। ইন্ডিয়া এক্সপ্রেস সংবাদ মাধ্যম সতর্ক করে বলেছে, নয়াদিল্লিকে সক্রিয়ভাবে ক্ষয়ক্ষতি সীমিত করতে এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো রক্ষা করতে কাজ করতে হবে। এর ফলে কিছু স্বল্প মেয়াদী অসুবিধাও হতে পারে, কিন্তু বাংলাদেশের নতুন নেতা ইউনুস শান্তির হাত বাড়িয়েছেন। বাংলাদেশে ফেরার ঠিক আগেই দি ইকোনমিস্টের ইউনুস লিখেছিলেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশের জনগণের শত্রুতা অর্জন করেছে, তবুও এই ধরনের বিরোধ মেটানোরও অনেক সুযোগ থাকবে। এদিকে ক্রাইসিস গ্রুপের কিয়ান জানান, তিনি বিশ্বাস করেন দেশগুলো বাস্তববাদী সম্পর্কের জন্য অতীত ভুলে এগিয়ে যাবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার এবং তাদের এই পরিস্থিতি থেকে এগিয়ে যাওয়ার কোনো উপায় খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই। অর্থনৈতিক শক্তিগুলো তাদের একসঙ্গে কাজ করতে বাধ্য করবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে ঢুকে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত, এমনটাই জানিয়েছে তদন্তকারীরা। তবে অপরাধের কথা স্বীকার করলেও এই নিয়ে তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই বলেও জানান তদন্তকারীরা। তদন্তকারীদের একটি অংশের দাবি, কোনো অনুতাপ বোধ নেই এই অভিযুক্তের মধ্যে, বরং জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বলেছেন ফাঁসি দিলে দেন। পুলিশ জানিয়েছে, আরজিকর কাণ্ডে গ্রেফতারকৃত যুবক পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তাকে শুক্রবার রাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে শনিবার সকালে গ্রেফতার দেখায় পুলিশ। জানা যায়, শুক্রবার ভোরে ওই হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল অভিযুক্তকে। 30 থেকে 35 মিনিট তিনি ভেতরে ছিলেন। সিভিক ভলান্টিয়ার হওয়ার কারণে হাসপাতালে ঢুকতে বা বের হতে তার সমস্যা হয়নি বলে মনে করছে তদন্তকারীরা। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে অভিযুক্ত যুবক একবার হাসপাতালে ঢুকেছিলেন, তারপর বেরিয়ে মদ পান করেন। পরে মদ্য অবস্থায় ভোর 4টার দিকে আবারও হাসপাতালে ঢোকেন। প্রবেশের সময় তার গলায় একটি ব্লুটুথ হেডফোন দেখা যায়, বের হওয়ার সময় সেটি ছিল না। পরে ওই হেডফোনের ছেঁড়া অংশ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। ওই হেডফোনের সূত্র এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে প্রায় কোটি টাকা সহ শিক্ষার্থীদের হাতে আটক 3 ব্যক্তি। ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 88,50,000 টাকা সহ 3 যুবককে আটক করেছেন। শনিবার 9 আগস্ট দুপুর 12টার দিকে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। টাকার উৎসের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় উৎস ও মালিক নিশ্চিত না হওয়া পর্যন্ত টাকাগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। জেলা আনসার ও ভিডিপির কমান্ডার মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। আটক 3 ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মোহাম্মদ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহমেদ এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেট কার চালক জুলহাস মিয়া। শিক্ষার্থী ও আনসার সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থী সাহেব প্রতাপ মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। তাদের পাশে ছিলেন আনসার ভিডিপির সদস্যরাও। এই সময়ে একটি প্রাইভেট কার ভৈরবের দিকে যাচ্ছিল। গাড়ির চালক ও 2 যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা গাড়িতে তল্লাশি চালিয়ে টাকা ভর্তি 2টি ব্যাগ পান। এরপরই পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেট কারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনা সদস্য গিয়ে টাকা, গাড়ি সহ 3 জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত, ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার উপস্থিতিতে টাকা গণনা করা হয়। গণনা শেষে সেখানে 88,50,000 টাকা পাওয়া যায়। আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করলে টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।